সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি আবার। কর্ণফুলী সরকারি কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি অনুসরণ করে মেনে তোমরা সবাই ঘরে আছো, নিরাপদ আছো। তো আজকে আমরা গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা বাংলা প্রথম পত্রের একটা কবিতা তাহারই পড়ে মনে, কবি সুফিয়া কামালের কবিতা, সেই কবিতা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। গত ক্লাসে আমরা সুফিয়া কামালের ব্যক্তিজীবন, সাহিত্যিক জীবন এবং তার যে মানবিক চেতনাবোধ, সংগ্রামী জীবন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং তার একটা সংক্ষিপ্ত একটা জীবন উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আমরা গত ক্লাসে তার যে জীবনটা নিয়ে আলোচনা করেছি, সেখান থেকে আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই যে তিনি অত্যন্ত মহীয়সী একজন নারী, যিনি বাংলাদেশের নারী জাগরণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, নারী জাগরণের জন্য পরিশ্রম করেছেন, নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করেছেন, নারীর মর্যাদা প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নের জন্য তিনি কাজ করেছেন এবং সর্বতোভাবে তিনি একেবারে নারীর শিক্ষার জন্য, মর্যাদার জন্য, জাগরণের জন্য যেভাবে বেগম রোকেয়াকে আমরা দেখি যে তিনি যে পথটা দেখিয়ে দিয়ে গিয়েছেন, শুরু করে দিয়েছেন, সেই পথটাকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের বাংলাদেশে কবি সুফিয়া কামাল। তিনি শুধুমাত্র একজন কবি নন, তিনি একজন নারী জাগরণের একজন পথিকৃৎ। তিনিও আমরা বলতে পারি যে তিনিও নারী জাগরণের জন্য অন্যতম একজন পুরোধা ব্যক্তিত্ব সুফিয়া কামাল। এবং তিনি শুধু নারী জাগরণ নিয়ে ব্যস্ত থাকেননি, আমরা দেখি যে তিনি নানান সমস্যা, সংকটে, সেটা জাতীয় সংকটে আমরা দেখি যে তিনি সবসময় সামাজিক সংকট, জাতীয় সংকট যখনই যেটা এসেছে সবসময় তিনি সেই সংকট থেকে উত্তরণের জন্য তিনি আমাদের সামনে এসেছেন এবং জাতির দুর্দিনে তিনি নিজের মেধা দিয়ে, মনন দিয়ে তিনি নিজেকে জাতির সমস্ত আন্দোলনের সংগ্রামে, সংকটে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন, নিজের মেধা মননকে তিনি কাজে লাগিয়েছেন এবং সবসময় জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন। তো এইভাবে আমরা দেখি যে কবি সুফিয়া কামাল তিনি কবি থেকে একজন জননী হয়ে ওঠেন, কবি থেকে তিনি একজন বাংলাদেশের হৃদয় হয়ে ওঠেন, মাটি ও মানুষের একজন অকৃত্রিম বন্ধু হয়ে ওঠেন। তো এইভাবে আমরা কবি সুফিয়া কামালকে পাই। কবি সুফিয়া কামালের সাহিত্যিক জীবন যেটা, সেই সাহিত্যিক জীবন সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তিনি কুসংস্কার মুক্ত কিন্তু ধর্মপরায়ণ একজন মানুষ ছিলেন। তিনি কুসংস্কার মুক্তের কথা যদি আমরা বলি, তাহলে দেখব যে 1928 সালে যখন নারীদের প্লেনে চড়া, বিশেষ করে বাংলাদেশের নারীদের প্লেনে চড়া যখন নিষিদ্ধ ছিল, বিমানে চড়া, তিনি 1928 সালে বিমানে চড়ে সেই কুসংস্কার মুক্ততার তিনি একটা পরিচয় দিয়েছিলেন। নারীরা বিমানে চললে যে প্লেনে চললে কোনো সমস্যা নেই, এটা যে একটা কুসংস্কার, বিমানে চড়া যাবে না, সেই কুসংস্কারটাকে তিনি ভেঙেছিলেন 1928 সালে বিমানে চড়ে তিনি প্রথম বাঙালি নারীদের মধ্যে। তো এভাবেই আমরা দেখি যে কবি সুফিয়া কামাল তিনি নিজের সারা জীবনব্যাপী, পুরো জীবনটাই তিনি নিয়োজিত রেখেছিলেন বাঙালির দুঃখ দুর্দশায়, সংগ্রামে, সংকটে তিনি নিয়োজিত করেছিলেন। এবং ওনার যে ধানমন্ডিতে ওনার যে বাড়ি আছে, সেই বাড়ির নাম সাঁঝের মায়া। সেই বাড়িটা হয়ে উঠেছিল যে সমস্ত বাঙালির বিবেকের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন, তিনি জাতির বিবেকে পরিণত হতে পেরেছিলেন। তা আমরা তারই একটা কবিতা, অন্যতম একটা কবিতা, তাহারই পড়ে মনে কবিতা আমাদের পাঠ্য যেটা, সেটা আমরা আলোচনা করব। আশা করি তোমরা এই আলোচনা শুনে, আলোচনায় অংশ নিয়ে, আলোচনায় মনোযোগ দিয়ে তোমরা তোমাদের যে সুফিয়া কামাল সম্পর্কে এবং সুফিয়া কামালের এই কবিতা সম্পর্কে এবং সাহিত্য সাধনা সম্পর্কে আরও বেশি করে জানার আগ্রহ তোমাদের তৈরি হবে এবং তোমরা এটা পরে ভালো করে পরীক্ষার প্রস্তুতিও তোমরা নিতে পারবে। তো আমরা তাহারই পড়ে মনে কবিতাটা যদি একটু করে দেখি, আমরা দেখব যে এটা 1935 সালে প্রথম প্রকাশিত হয়েছে। মাসিক মোহাম্মদী নামে একটা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে। তো মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশের পর সেটা আমরা দেখি যে ব্যাপকভাবে শ্রোতাপ্রিয় হয়েছে, এটা পাঠকপ্রিয় হয়েছে এবং এই কবিতার মাধ্যমে তিনি এই কবিতায় যে আমরা সুফিয়া কামালকে অনেকেই বলেন যে রবীন্দ্রানুসারী, তিনি রবীন্দ্রনাথের কবিতার অনুসরণ করেন অথবা রবীন্দ্রনাথের কবিতার যে ধরন সেরকম, কিন্তু আমরা দেখি যে কবি সুফিয়া কামাল আসলে তিনি এক স্বতন্ত্র ধারার তিনি তৈরি করেছেন। তার কবিতার মধ্যে একটা শান্ত, সমাহিত একটা ভাব আমরা এই যে সুফিয়া কামালের মধ্যে দেখি, সেটা এই কবিতা পড়লে আমরা দেখতে পারবো। মানব মনের গভীর যে ক্ষত,
সেই ক্ষতটাকে যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণটা কীভাবে চমৎকারভাবে প্রকৃতির সাথে মিশিয়ে উপস্থাপন করা যায়, সেই গঠন রীতিটাও আমরা এখানে দেখব। এই কবিতাটা গঠন রীতির দিক থেকে নাট্যগুণসম্পন্ন কবিতা, এটা একেবারে নাটকীয় গুণসম্পন্ন কবিতা। আমরা পড়লে দেখতে পারবো যে এখানে সংলাপ নির্ভর, এখানে দুজন, একজন কবি এবং একজন কবির ভক্ত, এই দুজন সংলাপ, একজন আরেকজনকে প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন, জিজ্ঞেস করছেন, এভাবে এই কবিতাটা এগিয়েছে। যেভাবে আমরা নাটকে দেখি, আমরা নাটক যেমন সংলাপ নির্ভর নাটক, তেমনি করে এই কবিতাটাও হচ্ছে সেই রকম সংলাপ নির্ভর একটা কবিতা। এ কারণে এটাকে সমালোচকরা বলছেন, আলোচকরা বলছেন যে এটা হচ্ছে নাট্যগুণসম্পন্ন কবিতা অথবা নাটকীয় গুণসম্পন্ন একটা কবিতা এটা। তাহারই পরে মনে কবিতাটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতা বলে এটা ধীর লয়ে পড়তে হবে। যারা আবৃত্তি করবে তারা সেটা ধীর লয়ে আবৃত্তি করবে এটা। তো আমরা এই কবিতা নিয়ে একটু করে আমরা আলোচনা করতে চাই। কবিতার পংক্তিগুলো ধরে ধরে যদি আমরা একটু আলোচনা করি, এই কবিতাটা হচ্ছে অত্যন্ত সহজ একটা শব্দ কবি ব্যবহার করেছেন, এখানে কোনো কঠিন কোনো শব্দ নেই। এটা আমরা পড়লেই বুঝতে পারবো। আসলে আমরা একটু করে এই কবিতার সম্পর্কে আমরা একটু করে পড়ি কবিতার বিষয়বস্তুগুলো। কবি বলছেন যে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কবি বলছেন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। আমরা জানি যে পৃথিবীতে অথবা আমরা যদি শুধু বাংলাদেশের কথা ধরি, বাংলাদেশের 6টি ঋতু। এই 6টি ঋতুর মধ্যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এক একটা ঋতুর এক একটা বৈচিত্র্য, এক একটা বৈশিষ্ট্য, এক একটা আলাদা মৌলিকত্ব রয়েছে। যেমন গ্রীষ্মকালে আমরা দেখি যে কাঠফাটা রোদ, একেবারে চারিদিকে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদে মানুষের ঘরে থাকা দায়, এরকম একটা অবস্থা গ্রীষ্মকালে। তারপর বর্ষাকালে দেখি যে আমরা থই থই পানি, চারিদিকে নদী নালাগুলো উপচে পড়া পানি, বন্যা, তারপর প্রচণ্ড মুষলধারে বৃষ্টি, এরকম বর্ষাকালটা হচ্ছে ওরকম। তারপর হচ্ছে শরৎকালে বৃষ্টি আস্তে আস্তে কমে আসবে, শরৎকালে নদীর পাড়ে পাড়ে কাশফুল ফুটবে এবং শরতের শুভ্রত আকাশে সাদা মেঘ থাকবে, একেবারে তুলোর মতো মেঘ ভেসে বেড়াবে আকাশে, মাঝে মাঝে একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি হবে, এরকম একটা শরৎকাল। শরতের পর আসে হেমন্ত। আমরা দেখব যে হেমন্তে যারা কৃষকরা মাঠে ফসল ফলাবার পর হেমন্তে তারা মাঠের ফসলগুলো নিয়ে তারা ফিরবে এবং ঘরে ঘরে নবান্নের উৎসব হবে, নতুন ধানের গন্ধে আমাদের কৃষক পরিবারগুলো মেতে উঠবে এবং চমৎকার একটা পরিবেশ আবহ তৈরি হয় বাংলার ঘরে ঘরে। যেহেতু আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশে এই নবান্ন উৎসব, হেমন্তকাল চমৎকার একটা ঋতু আমাদের বাংলাদেশে। হেমন্তের পর আসবে যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, তারপর হচ্ছে শীত। শীত যখন আসে তখন বাতাসের গতিপথ পাল্টে যায়, বাতাস উত্তর দিক থেকে বওয়া শুরু করে, বাতাসে তখন ঠান্ডা শীত পড়ে, প্রচণ্ড শীত পড়ে এবং শীতের ফলে গাছের পাতাগুলো ঝরে যায় এবং পুরো প্রকৃতিটা রিক্ত নিঃস্ব হয়ে যায়, একেবারে কীরকম একটা মনমরা ভাব, বিষণ্ণ মনে হয় আমাদের কাছে, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়, রুক্ষ একটা পরিবেশের সৃষ্টি হয়। তখন পানি শূন্যতায়, পানির এরকম একটা অবস্থা, এই যে নদী নালা খাল বিলের পানিগুলো কমে যায়, শুকিয়ে যায়, তো একটা রিক্ততার, নিঃস্বতার একটা সময় মনে হয় আমাদের কাছে তখন। এরপরে শীতের পরপরে আসে বসন্ত। আমরা জানি যে বসন্তকে বলা হয় যে ঋতুর রাজা। আমরা যে 6টা ঋতুর কথা বললাম, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি ঋতুর মধ্যে বসন্তকালটাই হচ্ছে সবচেয়ে সেরা ঋতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। যদি আমরা বলি, আমরা 12টি মাসকে 2 মাস করে ভাগ করে এক একটা ঋতু ভাগ করা হয়েছে এখানে। এই সর্বশেষ যে ঋতু বসন্ত, সেই বসন্তটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত সমৃদ্ধ একটা ঋতু। কারণ বসন্তকালে আমরা দেখি যে বসন্তকালে এখানে বাংলাদেশে গাছে গাছে নতুন পাতা বেরোয়। শীতকালে যে রিক্ত নিঃস্ব হয়ে গেল, শীতকালে গাছের পাতাগুলো ঝরে যাওয়ার পর বসন্তকাল যখন আসবে, বসন্তকালে নতুন করে আবার পাতা বেরোবে, গাছে গাছে সবুজ পাতায় ভরে যাবে চারিদিক, পুরো পৃথিবীটা, পুরো বাংলাদেশটাই তখন সবুজে ভরে যাবে এবং বিভিন্ন রঙিন ফুলে ফুলে বর্ণিল হবে আমাদের পুরো দেশটা। কৃষ্ণচূড়া ফুল ফুটবে, শিমুল ফুটবে গাছে, পলাশ ফুটবে, বিভিন্ন রকমের ফুল ফুটে আমাদের পুরো প্রকৃতিটাকে সে রাঙিয়ে দেবে। এই যে অচেনা একটা পরিবেশ যে শীতকালে ছিল, যে রিক্ত নিঃস্ব ফুল ফল শূন্য একটা পরিবেশ যে ছিল, প্রকৃতি ছিল, সেই প্রকৃতিটা পাল্টে যাবে বসন্তকাল আসলে। এই বসন্তকালের যে চমৎকার বৈচিত্র্য, রঙিন বর্ণাঢ্য বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটা আমরা কোনো ঋতুতেই আর পাবো না। তারপর গাছে কোকিল ডাকবে,
বসন্ত তার সমস্ত সম্ভার নিয়ে প্রকৃতিতে হাজির হবে। বসন্ত প্রকৃতির সমস্ত রূপগুলোকে বসন্তকালে এসে দেখব যে আমরা প্রকৃতি তার দারুণ দারুণ সব বৈশিষ্ট্য নিয়ে এসে হাজির হচ্ছে আমাদের সামনে। তো এইভাবে বসন্ত ঋতু আমাদেরকে এক অনাবিল সৌন্দর্যে অবগাহন করায়। বসন্ত আমাদের এক অনাবিল জীবনে নিয়ে যায়, একটা আমাদের মানসপটে বসন্তকালটা একটা আলোড়ন সৃষ্টি করে। যে এই যে আলোড়ন সৃষ্টি করার ব্যাপার আমরা দেখি যে বাংলাদেশে কবি যারা আছেন, যারা কবিতা লিখবেন, গান লিখবেন, তারা বসন্তকাল আসলেই বসন্তের রূপ নিয়ে, বসন্তের সৌন্দর্য নিয়ে, বসন্তের বর্ণাঢ্য বৈচিত্র্য নিয়ে তারা কবিতা লিখবেন, গান লিখবেন, এবং সেই কবিতা গান আমরা শুনবো, আমরা পাঠ করব, আমরা আমোদিত হব, আমরা আমরা আপ্লুত হব। এরকম একটা ব্যাপার, আমাদের মন আনন্দে ভরে যাবে, প্রকৃতির অপার সৌন্দর্যে আমরা মুগ্ধ হব। এই মুগ্ধতা সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে কবিদের। কারণ পৃথিবীতে কখন আমরা অনেক মানুষ আছি যারা পৃথিবীতে কখন ঋতুর পালাবদল ঘটে, ঋতু পার হয়ে যায় সেটা আমরা অনেক সময় খেয়াল করি না, আমরা বুঝতে পারি না। কিন্তু কবিরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সচেতন, সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন মানুষ। এই কারণে কবিরা এই প্রকৃতির যে বৈচিত্র্য, যেটা প্রকৃতির যে পালাবদল, প্রকৃতির যে একটা ঋতুর পরে যার একটা ঋতু আসবে, সেই ঋতুর যে বৈচিত্র্য সেটা তারা খুব সহজেই অনুভব করেন তাদের সূক্ষ্ম দৃষ্টির কারণে, অনুভূতির কারণে। এ কারণে তারা সেই ঋতু বৈচিত্র্যের যে অপার সৌন্দর্য বসন্তের সেটা তারা তাদের কবিতায়, গানে তারা তুলে ধরবেন। এবং সেখান থেকে আমরা এই তাদের মাধ্যমেই, কবিদের মাধ্যমে আমরা এই বসন্তের বন্দনা করব, বসন্তকে অভিবাদন জানাবো, বসন্তের সৌন্দর্যকে আখণ্ড পান করব, এবং বসন্তকে নিয়ে আমরা নানান আয়োজন করব, আমরা বসন্তকে বরণ করব। এবং এটা একমাত্র হয় কবি এবং কবিদের কারণে, কারণ কবিরা তাদের কবিতায়, গানে বসন্তকে উপস্থাপন করবেন, বসন্তের সৌন্দর্যকে তারা আমাদের সামনে উপস্থাপন করবেন। এবং তখন সেখান থেকে আমরা বসন্তের প্রতি আমাদের যে ভালোবাসা, বসন্তের প্রতি আমাদের যে মুগ্ধ দৃষ্টিতে তাকানো, সেটা আমরা এর মাধ্যমে আমরা দেখতে পারবো, আমরা কবিদের মাধ্যমে আমরা জানতে পারবো। তো কবি আমরা দেখতে পেলাম যে কবিতাটা আমরা বলেছি আগেই, এটা হচ্ছে নাটকীয় গুণসম্পন্ন একটা কবিতা, নাট্য গুণসম্পন্ন কবিতা, সংলাপ নির্ভর কবিতা। সংলাপ নির্ভরতা আছে বলেই এটা সংলাপ নির্ভর কবিতা বলেই আমরা এটাকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলছি। কারণ নাটকে যেমন করে সংলাপ থাকে, এই কবিতায় ঠিক সেরকম সংলাপ। এখানে একজন কবির ভক্ত, আরেকজন হচ্ছেন কবি নিজে। কবির ভক্ত যিনি, আমরা জানি যে কবিদের ফ্যান থাকে, ভক্ত থাকে, সেই ভক্ত কবিকে প্রশ্ন করছেন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। ধরা মানে হচ্ছে পৃথিবী। কবি তাকে বলছেন, তার ভক্ত কবিকে বলছেন যে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। আমরা জানি যে ফাগুন মাস হচ্ছে, ফাল্গুন এবং চৈত্র মাস হচ্ছে বসন্তকাল। ফাল্গুন মাস যখন পৃথিবীতে আসবে তখন ফাল্গুন মাস আসা মানেই হচ্ছে বসন্ত আসা। তো ভক্ত কবিকে প্রশ্ন করছেন যে পৃথিবীতে ফাল্গুন মাস এসেছে, তো তুমি নীরব কেন বসে আছো? কারণ ফাল্গুন মাস আসা মানেই পৃথিবীর রূপ ও বৈচিত্র্য পাল্টে যাওয়া, বর্ণাঢ্য রঙিন প্রকৃতি সেজে ওঠা, সবুজে সবুজে পুরো প্রকৃতিটা ভরে যাওয়া, নানান ধরনের রঙিন বর্ণাঢ্য বর্ণিল ফুলে পৃথিবীটা রাঙিয়ে যাওয়া। তাহলে তুমি কেন নীরব হয়ে বসে আছো? বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কবির ভক্ত কবিকে প্রশ্ন করছেন, বসন্ত এসেছে পৃথিবীতে, কিন্তু তুমি কেন তুমি বসন্তকে বরণ না করে বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, তুমি কেন বসন্তকে বরণ করে নিচ্ছ না? তো বসন্তকে বরণ করে নেয়ার জন্য অনেকগুলো পথ আছে। আমরা যেটা সাধারণ মানুষ আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বসন্ত বরণের উৎসব করি। কিন্তু কবি বসন্তকে বরণ করবেন গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে। কবিতা লিখবেন তিনি বসন্তকে নিয়ে, গান লিখবেন বসন্তকে নিয়ে, এবং সেটা আমরা পাঠ করে তিনি সেভাবেই কবিদের কাজ হচ্ছে বসন্তকে বরণ করা হচ্ছে কবিতার মাধ্যমে। নতুন কবিতা লিখবেন, রূপ বৈচিত্র্য নিয়ে গান লিখবেন, সেগুলো আমরা পড়ব, আমরা যারা পাঠক আমরা পড়ব, তার মাধ্যমে আমরা বসন্তকে জানব। তো কবিকে ভক্ত প্রশ্ন করছেন যে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। ফাগুন মানে হচ্ছে বসন্তের, আমরা জানি যে বসন্ত ঋতু হচ্ছে দুটি মাস, ফাল্গুন এবং চৈত্র। তাহলে পৃথিবীতে বসন্ত এসেছে, তুমি কেন নীরব হয়ে বসে আছো? বসন্তে বরিয়া তুমি, বরিয়া মানে বরণ করে, বসন্তকে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। তুমি বসন্তকে কেন তুমি বন্দনা জানাচ্ছ না, প্রশংসা করছো না, বরণ করে নিচ্ছ না তোমার কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে? আমরা বই থেকে একটু করে পড়ি। বলছেন যে কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। তখন কবি কী প্রশ্ন করছেন? তার স্নিগ্ধ আঁকি দুটি, আঁখি মানে চোখ, কোমল দুটি চোখ তুলে সে ভক্তকে প্রশ্ন করছেন যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি।
দক্ষিণ দুয়ার মানে হচ্ছে আমরা জানি যে শীতকালে বাতাস উত্তর দিক থেকে বয়। আমাদের বাংলাদেশের উত্তর দিকে হচ্ছে হিমালয় পর্বতমালা, এবং সেটা হচ্ছে বরফ আচ্ছাদিত একটা পর্বতমালা, এবং সেখান থেকে যে বাতাসগুলো আসে এই কারণেই আমাদের বাংলাদেশে আমরা প্রচণ্ড শীত অনুভব করি। উত্তরে বাতাসে যে শীতটা নিয়ে আসে, যে ওই যে এভারেস্টের ছোঁয়াটা নিয়ে আসে এখানে, বরফ শীতল বাতাসটা আমাদের এখানে নিয়ে আসে। এর পর আমরা দেখি যে যখন ফাল্গুন মাস যখন আসবে তখন বাতাসের গতিপথ পাল্টে যাবে। তখন আর উত্তর দিক থেকে বাতাস বইবে না, বাতাস বইবে দক্ষিণ দিক থেকে। দক্ষিণে বিশাল বঙ্গোপসাগর, সেই সাগরের উত্তাল ঢেউ এর বাতাসগুলো এখানে নিয়ে আসবে প্রকৃতির মধ্যে আমাদের এই বসন্তকালটা। তাহলে বাতাস দক্ষিণ দুয়ার গেছে খুলি মানে হচ্ছে কবি বলছেন যে দক্ষিণ দুয়ার বলতে এখানে তিনি বলছেন যে বাতাসের গতিপথ পাল্টে গেছে কিনা, বাতাস দক্ষিণ দিক থেকে বয়া শুরু করেছে কিনা, এভাবেই তিনি বলছেন দক্ষিণ দুয়ার গেছে খুলি। তিনি বলছেন যে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, এই কথাগুলো বলছেন কবি। আসলে কবির ভক্ত যখন বলছেন যে তুমি কেন বসন্তকে বরণ করে নিচ্ছ না, তুমি তোমার কবিতার মাধ্যমে গানের মাধ্যমে কেন তুমি বসন্তের বন্দনা করছো না, বসন্তের প্রশংসা করছো না, তখন কবির ভক্ত কবি বলছেন তার উত্তরে স্নিগ্ধ চোখ দুটি, কোমল চোখ দুটি তুলে কবি ভক্তের দিকে তাকিয়ে কবি বলছেন দক্ষিণ দুয়ার গেছে খুলি, মানে দক্ষিণ দিক থেকে বাতাস কি বয়া শুরু করেছেন। তিনি আসলে প্রকৃতির যে পালাবদল ঘটেছে কবির সেটা খেয়াল নেই। তিনি অথচ তিনি সবার আগে দেখার কথা। আমরা জানি যে কবিরাই সবচেয়ে আগে দেখবেন, কবির এই যে প্রকৃতির যে পালাবদল অথবা প্রকৃতি যে পরিবর্তন যেটা, সেটা কবিরাই আগে দেখবেন সবচেয়ে, কারণ তাদের সূক্ষ্ম অনুভূতি কোনো কিছুই তাদের চোখ এড়াবে না। আমরা জানি যে কবিরা হচ্ছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সচেতন, সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন। এই কারণে তাদের বোধ হচ্ছে অত্যন্ত মানবিক দৃষ্টিগুণ সম্পন্ন, এই কারণে তারাই পরিবর্তনটা সবার আগে দেখার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কবি ভক্তকেই প্রশ্ন করছেন যে বাতাস দক্ষিণ দিক থেকে বয়া শুরু করেছে কিনা, মানে বসন্তের যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে বাতাসের গতিপথ পাল্টানো, সেটা হয়েছে কিনা। এবং তিনি প্রশ্ন করছেন বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, তিনি প্রশ্ন করছেন ভক্তকে বাতাবি আমরা জানি যে বসন্তকাল আসলেই বাতাবি নেবুর ফুল ফুটবে, ফুটেছে কি আমের মুকুল। তিনি প্রশ্ন করছেন ভক্তকে যে আমের মুকুল এসেছে কিনা, বসন্তকাল আসছে আমের মুকুল এসেছে কিনা। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তিনি ভক্তকে প্রশ্ন করছেন যে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি না, আমের মুকুল এসেছে কি না, এবং দক্ষিণা বাতাস সেই আমের মুকুলের সুগন্ধ এবং বাতাবি নেবু ফুলের সুগন্ধ সেই দক্ষিণা বাতাস দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে কিনা, আমাদেরকে আকুল করে দিচ্ছে কিনা। অথচ যেটা কবির জানার কথা সবার আগে, সেইটা তিনি ভক্তকে প্রশ্ন করে তিনি জানতে চাচ্ছেন যে এই কাজগুলো, বসন্তের এই বৈশিষ্ট্যটা ফুটে উঠেছে কিনা। তখন কবির ভক্ত কবিকে প্রশ্ন করছেন এখনও দেখোনি তুমি। কবির ভক্ত আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে কবির তো সবার আগে এটা দেখার কথা, যে প্রকৃতির যে পালাবদল, ঋতুর যে বৈচিত্র্য, সেটা কবি সবার আগে কবির মাধ্যমে আমরা জানতে পারার কথা, কিন্তু কবি উদাসীন হয়ে আছেন। তিনি বলছেন যে এখনও দেখোনি তুমি, কবির ভক্ত প্রশ্ন করছেন কবিকে এখনও দেখোনি তুমি। তিনি বলছেন কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। তখন কবির ভক্ত কবিকে প্রশ্ন করছেন এখনও দেখোনি তুমি, এই যে ঋতুর বৈচিত্র্য ঘটেছে, ঋতুর যে পালাবদল ঘটেছে, প্রকৃতির যে চমৎকার বর্ণাঢ্য রূপ নিয়েছে প্রকৃতি, এটা তুমি এখনও দেখোনি। তিনি প্রশ্ন করছেন, তিনি বলছেন যে কেন কবি আজ এমন উন্মনা তুমি, মানে কবির ভক্ত বলছেন যে তুমি উন্মনা কেন, আনমনা কেন, অন্যমনস্ক কেন। উন্মনা মানে হচ্ছে আনমনা অথবা অন্যমনস্ক। কেন তুমি অন্যমনস্ক হয়ে আছো, কেন তুমি এই যে পালাবদলটা দেখতে পাচ্ছ না। কোথা তব নবপুষ্প সাজ, মানে তোমার নতুন ফুল, নবপুষ্প মানে হচ্ছে নতুন ফুল। এই যে বসন্তে নতুন ফুলে ফুলে পুরো এই যে প্রকৃতি যে সেজেছে, সেই ফুল দিয়ে তুমি তোমার ঘর সাজাও নাই, তুমি ফুলের অলংকার পরো নাই, সেই ফুলের প্রশংসা করে তুমি কবিতা গান লিখনি। আজকে তুমি এমন উন্মনা, অন্যমনস্ক, আনমনা হয়ে আছো কেন, তোমার সমস্যাটা কোথায়, তুমি কেন প্রকৃতির প্রতি এভাবে বিমুখ হয়ে আছো। কহিল সে সুদূরে চাহিয়া, কহিল মানে বলল, কে বলল এখানে, কবি বলল। কহিল সে সুদূরে চাহিয়া, সুদূরে মানে দূরের পানে চেয়ে সে কবি বললেন, কি বললেন তিনি, অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, বেঁচেছে কি আগমনী গান। তখন কবি প্রশ্ন করছেন, ভক্তকেই প্রশ্ন করছেন তিনি আবার যে কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া, অলখ মানে অদৃশ্য, পাথার হচ্ছে সমুদ্র, পাথার হচ্ছে সমুদ্র, অলখ মানে অদৃশ্য, মানে অদৃশ্য সমুদ্র বেয়ে
তরি তার এসেছে কি, তরি মানে এখানে বসন্তকে বলছেন, বসন্তের নৌকা এসেছে কিনা পৃথিবীতে। মানে শীত ঋতুর পর যে বসন্ত আসার কথা আমরা দেখতে পাচ্ছি, কবি বসন্তের প্রতি বসন্ত এসেছে কিনা সেটা কবির তার ভক্তকে তিনি জিজ্ঞেস করছেন, কবি এসেছে কিনা। অলক্ষের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। বেজেছে কি আগমনী গান, আমরা জানি যে বসন্ত যখন আসবে তখন কোকিল ডাকবে। বসন্তের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে গাছে কোকিল ডাকবে বসন্ত আসলেই। কোকিলের কুহু কুহু কলতানে আমাদের আমরা আমরা মাতাল হব। কবি বলছেন যে কোকিলের গান এসেছে কিনা, আগমনী গানটা, এই যে বসন্তের আগমনী গানটা ছড়িয়ে দেয় কোকিল। বলছে আগমনী গান বেজেছে কিনা, আমি তো জানি না সেটা। তিনি ভক্তকে প্রশ্ন করছেন যে বসন্ত এসেছে কিনা, কোকিল ডেকেছে কিনা। তো এইভাবে তিনি বলছেন যে অদৃশ্য সমুদ্র বেয়ে বসন্তের নৌকা পৃথিবীতে এসেছে কিনা, কোকিল ডেকে তার সেটা প্রচার করছে কিনা, বসন্তের আগমনী গানটা প্রচার করছে কিনা। তরি তার এসেছে কি, আচ্ছা বলছেন যে ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কবি বলছেন যে এখানে বসন্ত যে পৃথিবীতে এসেছে, বসন্ত কি আমাকে ডেকেছে, আমি তার সন্ধান রাখিনি, আমি তার খোঁজ রাখি নাই। আমরা জানি যে বসন্ত আসলেই কবিরাই তার খোঁজ রাখবেন, কবি নিজেই সেই বসন্তকে নিয়ে কবিতা লিখবেন, গান লিখবেন, বসন্তের রূপ ও বৈচিত্র্য তিনি তুলে ধরবেন সবার সামনে, পাঠকের সামনে, এবং বসন্তকে তিনি আহ্বান জানাবেন, বসন্তকে বন্দনা করবেন, প্রশংসা করবেন। তারপর আমরা কবির মাধ্যমে আমরা সেই বসন্তের আগমনী বার্তা জানতে পারবো, আমরা বসন্ত বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নেব। কবি বসন্তের নতুন ফুল নিয়ে সাজবেন, তার গৃহ সাজাবেন, তিনি বসন্তের নতুন ফুল নিয়ে অলংকার বানাবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কবি বসন্তের প্রতি তীব্রভাবে তিনি অন্যমনস্ক একজন কবি মানুষ দেখা যাচ্ছে এখানে। অথচ তিনি সবার আগে জানার কথা, এখন দেখা যাচ্ছে তিনি কিছুই জানেন না। তিনি ভক্তকে প্রশ্ন করে করে তিনি ক্রমাগত জানতে চাচ্ছেন যে তার কোকিল দেখেছে কিনা, আমের মুকুল এসেছে কিনা, বাতাবি লেবুর ফুল ফুটেছে কিনা। এইভাবে তিনি এই বসন্তের বৈশিষ্ট্যগুলো তিনি প্রকাশ করছেন, বসন্তের বৈশিষ্ট্যগুলো তিনি জানতে চাচ্ছেন সেগুলো পৃথিবীতে এসেছে কিনা। এভাবে তিনি প্রকৃতির সাথে তিনি প্রকৃতির বৈচিত্র্যগুলো তিনি জানতে চাচ্ছেন তার ভক্তের কাছ থেকে। এখন ভক্ত তো আশ্চর্য হয়ে গেলেন যে কেন কবি উন্মনা হয়ে আছো তুমি, কেন তুমি অন্যমনস্ক, কেন তুমি আজকে এই ভুলে আছো বসন্তকে, কেন তুমি বরণ করে নিচ্ছ না। তখন কবির ভক্ত কি বললেন, কবির ভক্ত বললেন যে কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজুগীতি। তখন কবির ভক্ত তাকে বলছেন যে এখনও তো সময় আছে, তুমি কি করো, তুমি রচিয়া লহনা আজুগীতি, গীতি মানে হচ্ছে গান, রচিয়া মানে হচ্ছে রচনা করা, অর্থ হচ্ছে রচনা করা। তুমি এখনও সময় আছে, তুমি কি করো, তুমি বসন্তকে নিয়ে গান লিখো, কবিতা রচনা করো। কবির ভক্ত বলছেন যে বসন্ত বন্ধনা তব কণ্ঠে শুনি এমর মিনতি। আমি তোমার কণ্ঠে, আমরা যারা কবির ভক্তবৃন্দ আছি, আমরা কবির কণ্ঠে বসন্তের বন্দনা শুনতে চাই, বসন্তকে নিয়ে গান কবিতা শুনতে চাই, বসন্তের রূপ ও বৈচিত্র্যের বর্ণনা আমরা তোমার কাছ থেকে শুনতে চাই। তুমি আমাদেরকে সেই কাজটা করো, তুমি এখনও সময় আছে, তুমি বসন্তকে নিয়ে গান লিখো, কবিতা লিখো, এবং সেগুলো আমরা পড়বো, আমরা পড়ে আমরা আমোদিত হব, আমরা বসন্ত সম্পর্কে আমরা আরও সম্যকভাবে অবগত হব। এরকম করে কবির ভক্ত কবিকে অনুরোধ করছেন যে ওগো কবি রচিয়া লহনা আজুগীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি। তিনি কবির ভক্ত কবিকে মিনতি করে বলছেন যে তুমি কি শোনো, আমি তোমাকে মিনতি করে বলছি যে তুমি এই বসন্ত বন্দনাটা আমি তোমার কণ্ঠে, কবির ভক্ত কবিকে মিনতি করে বলছেন, অনুরোধ করে বলছেন যে তুমি বসন্তকে নিয়ে কবিতা লিখো, গান লিখো, তোমার কণ্ঠে আমি বসন্তের কবিতা এবং গান শুনতে চাই। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে। তখন কবির ভক্তের যে আহ্বান, কবিতা রচনা করার আহ্বান, গান লেখার আহ্বান, তার প্রতি উত্তরে কবি কি বলছেন, নাই হোক না, বলছে কহিল সে মৃদু মধু স্বরে, তো সে নিচু কণ্ঠে বলল কবি, নাই হলো না হোক এবারে। আমি বসন্ত যখন এসেছে আমি যখন জানি না, তাহলে এবার আমি না হয় বসন্তকে নিয়ে কবিতা নাই লিখলাম, এবার না হয় বসন্তকে নিয়ে আমি কবিতা না লিখলাম, বসন্তকে আমি বরণ নাই করলাম। রহেনি সে ভুলে নিতু, এসেছে তা ফাগুনে সরিয়া।
মানে আমি কখন, আমরা কবি বলতে যাচ্ছেন যে কবি কখন বসন্তকে বরণ করবেন, আহ্বান করবেন, বসন্তের রূপ বৈচিত্র্য বর্ণনা করবেন, তারপর পৃথিবীতে বসন্ত আসবে। এরকম কোনো কবির জন্য তো বসন্তকাল অপেক্ষা করে নেই। সে ফাল্গুন মাসকে স্মরণ করে ঠিক ঠিক সে ফাল্গুন মাসেই বসন্তকালটা পৃথিবীতে এসে গেছে। সুতরাং বসন্তকে বরণ করার জন্য কোনো কবির অপেক্ষা বসন্ত করেন নাই। বসন্ত প্রাকৃতিক নিয়মে বসন্ত পৃথিবীতে এসে গেছে। সুতরাং বসন্তকে নিয়ে আমার এবার কবিতা না লিখলেও চলবে, গান না লিখলেও চলবে, বসন্তকে নিয়ে আমি প্রশংসামূলক কোনো বাক্য না লিখলেও চলবে। বসন্ত ফাল্গুন মাসকে স্মরণ করে ঠিক ঠিক পৃথিবীতে ফিরে এসেছে তার রূপবৈচিত্র্য নিয়ে, তার বর্ণাঢ্য এই প্রকৃতির যে বর্ণাঢ্য রূপবৈচিত্র্য সেটা নিয়ে সে পৃথিবীতে সে চলেই এসেছে ঠিক মতো। কোনো কবির জন্য সে অপেক্ষা করে নাই। কবি তার কবিতা, তার রূপ বর্ণনা করবেন, তাকে প্রশংসা করে কবিতা গান লিখবেন, সেজন্য বসন্ত বসে নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কবি এখানে তিনি বলছেন, তিনি আসলে বিমুখ হয়ে আছেন। তিনি বলছেন যে আমি এই বসন্তকে বরণ এবার না হয় নাই করলাম, এটা কোনো সমস্যা নেই, বসন্ত ঠিক ঠিক পৃথিবীতে চলে এসেছে। সুতরাং বসন্তকে নিয়ে আমি কবিতা না লিখলেও বসন্ত আমার জন্য, কোনো কবির প্রশংসার জন্য বসন্ত দরজায় দাঁড়িয়েছিল না। সে ফাল্গুন মাসকে স্মরণ করে, ফাল্গুন মাস যখন এসেছে পৃথিবীতে, তখন ঠিক ঠিক সে পৃথিবীতে তার রূপ বৈচিত্র্য সে তুলে ধরেছে, মেলে ধরেছে, প্রকৃতিকে বর্ণাঢ্যভাবে সে সাজিয়ে নিয়েছে বসন্তকাল। সুতরাং বসন্তকাল কোনো কবির জন্য অপেক্ষা করে নেই। তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্ত আমাদের আলোচনাটা থাকলো। আমরা দেখলাম যে এখানে এই তাহার এই পরে মনে কবিতাটা হচ্ছে একটা নাট্যগুণ সম্পন্ন কবিতা। যেহেতু এখানে কবি এবং কবির একজন ভক্ত দুজনের কথোপকথন আমরা এখানে পাই। এই কথোপকথনের মাধ্যমে আমরা আমরা বসন্তের যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ পাচ্ছে। এবং আমরা দেখতে পেলাম যে যেতটুকু বললাম এর মধ্যে দেখতে পেলাম যে কবি বসন্তের প্রতি বিমুখ হয়ে আছেন। আমরা ওভাবে বলতে পারি যে কবি বসন্ত যে পৃথিবীতে বসন্তকালের যে আগমন ঘটেছে সে আগমনটা তিনি খেয়াল করেন নাই। তিনি উদাসীন হয়ে আছেন, অন্যমনস্ক হয়ে আছেন, আনমনা হয়ে আছেন, উন্মনা হয়ে আছেন। এভাবে তিনি বসন্তকে উপেক্ষা করছেন। তাহলে এইটুকু পর্যন্ত আমরা আজকে জানলাম কেন কবি বসন্তের প্রতি বিমুখ হয়ে আছেন, কেন কবি অন্যমনস্ক, কবির সমস্যাটা কোথায়, কবি কেন এত সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন একজন মানুষ হওয়া সত্ত্বেও কবি কেন বসন্তকে বরণ করতে পারছেন না, সেটা আমরা পরবর্তী ক্লাসে এর পরের অংশে আমরা জানতে পারবো আশা করছি। তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা অনলাইন ক্লাসে যুক্ত থেকে তোমাদের এই যে চলমান যে পাঠ যে কার্যক্রম সেটাতে অংশ নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো, নিরাপদ থেকো, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।